ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে মাধ্যমিকের আরেকটা টপিক নিয়ে আলোচনা করছি, ইতিহাসের, যেটা হচ্ছে নীলবিদ্রোহ। নীলবিদ্রোহ যদি প্রশ্নটা আসে তাহলে এই প্রশ্নটা মনে রাখবে, দুটো পার্টে আসবে। এটার কারণ ও ফলাফল আসবে, তাহলে কারণ একটা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে 5 মার্কের, আর একটা ফলাফল আলাদা প্রশ্ন আসতে পারে। বা নীলবিদ্রোহের ব্যাপারে যা জানো লেখো, এটা পুরোটা একটা প্রশ্ন আসতে পারে 5 মার্কের। তো যদি প্রশ্নটা এরকম ভাবে আসে নীলবিদ্রোহের কারণ, তাহলে আমরা এই পার্টটা লিখবো। আর যদি থাকে ফলাফল, তাহলে এই পার্টটা লিখবো। আর যদি থাকে এর ব্যাপারে যা জানো লেখো, তাহলে কিছুটা আমরা কারণ থেকে লিখবো, কিছুটা ফলাফল থেকে লিখবো। তাহলে চলো এই নীলবিদ্রোহের ব্যাপারে আলোচনাটা শুরু করা যাক। প্রথমে আমি আলোচনা করব নীলবিদ্রোহের কারণ। দেখো, নীলবিদ্রোহের কারণে এখানে আমি কি লিখেছি, এখানে যে পয়েন্টগুলো করেছি এই পয়েন্টগুলো মনে রাখবে। এই পয়েন্টগুলোর ভিত্তিতেই তোমরা কিন্তু সমস্ত নোটটা নামাবে। দেখো, প্রথম পয়েন্টে আছে নীল বিদ্রোহ। এখানে কি লিখবে নীল বিদ্রোহে? 1859 থেকে 60-এর মধ্যে নীল চাষকে কেন্দ্র করে বাংলায় যে বিদ্রোহ ঘটেছিল সেটাই হচ্ছে নীল বিদ্রোহ। এই বিদ্রোহ হলো ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে এটা এখানে লিখতে পারবে আশা করি, নীল বিদ্রোহ। তারপরের পয়েন্ট আছে, দেখো, নেতৃত্ব। নেতৃত্বতে কি লিখবে? এই নীল বিদ্রোহে নেতৃত্ব প্রদান করেছিল বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এছাড়াও ছিলেন মালদার রফিক মণ্ডল, এছাড়াও প্রমুখরা এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। আশা করি বুঝতে পারছো। এরকম ভাবে প্রথমে নীল বিদ্রোহ, তারপরে নেতৃত্ব, এরপরে বিদ্রোহের কারণ। বিদ্রোহের কারণগুলো কি দেখে নাও, একটা একটা করে আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম পয়েন্টে আছে দাদন প্রথা। আচ্ছা, দাদন প্রথাটা কি? মনে রাখবে, দাদন কথার অর্থ হচ্ছে অগ্রিম টাকা দেওয়া। ধরে নাও এই দাদন প্রথাটা আমি তোমাকে একটু আলোচনা করছি। ধরে নাও একটা জমি আছে, এই মানে একটা জমি আছে, এই জমিটা আমি কারোর কাছ থেকে নেওয়া, মানে আমি নিইনি, মানে এটা আমার জমি না, আমাকে কারোর জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে। এবার আমাকে বলা হলো যে তোমাকে আমি 2 টাকা দিয়ে দিচ্ছি, তুমি যা হবে এখানকার মধ্যে থেকে তুমি কাজে লাগাও, তারপরে যেটা লাভ হবে সেটা তুমি আমাকে এত পার্সেন্ট হারে তুমি আমাকে দেবে। ওই 2 টাকার ভিত্তিতে কিন্তু এত পার্সেন্ট হারে, ঠিক আছে? তো এবার ধরে নাও কি করা হচ্ছে, এই দাদন প্রথাটার ক্ষেত্রে এই ইংরেজরা কি করতো, যারা নীল চাষে থাকতো সেই নীল চাষিদের আগেই 2 টাকা হারে দাদন দিয়ে দিত, মানে অগ্রিম টাকা দিয়ে দিত। তারপরে বলতো কি, যে যখন নীল চাষটা হয়ে যাবে, মানে ধরে নাও 1 বছর আগে দিয়ে দিল, তারপরে 2 বছর পরে গিয়ে সেটার সুদে আসলে বাড়বে কি বাড়বে না, বাড়বে। আর আজকে যেটা নীলের দাম হবে বা যে কোনো জিনিসের দাম হবে, 2 বছর পরে গিয়ে সেটা বাড়বে কি বাড়বে না, বাড়বে। তাহলে ভাবো তো, দাদন প্রথা দিয়ে ওই কৃষককে কিভাবে ওরা ট্র্যাপে ফেলছে। তাহলে এই দাদন প্রথার মাধ্যমে এলাকা জমিতে 2 টাকা হারে কৃষকদেরকে দাদন দিয়ে এই জমিদাররা তাদের কাছ থেকে বেশি ফায়দা লোটার বা বেশি মুনাফা লাভের আশাতে তাদেরকে এমনভাবে চক্রান্তে জড়াতো যে তারা নীল চাষ করতে বাধ্য থাকতো। বুঝতে পেরেছো? তো এবার ধরে নাও, এবার আমি বুঝিয়ে দিই যে এই 2 টাকা হারে আমাকে দিল, আবার 2 বছর পর বা 1 বছর পর গিয়ে এই টাকাটা বাড়ছে, সুদে আসলেও বাড়ছে। আর ওই দিক থেকে আমার কিন্তু কি হয়ে গেল, হঠাৎ করে এটার দামটা বেড়ে গেল। এবার 2 টাকাও দিয়ে রেখেছে, আর জমিদার কি কখনোই ওই টাকার হিসাবে নেবে নাকি যখন জিনিসটা উঠবে, মানে 1 বছর পরের হিসাব অনুযায়ী ওদের সাথে জোরপূর্বক জিনিসটা ওদের মুনাফাটা বোঝার চেষ্টা করবে, তাই করবে। তো এবার বলো, তাহলে একটা কৃষক ওই কখনোই তার সেই অগ্রিম টাকার হারে দাদন, মানে ওই দাদনের হারে ওই সুদ দিয়ে বা ওই টাকাটাকে ওই একটা যে পার্সেন্টেজ হিসাবে বেঁধে দেওয়া হবে সেটাকে কখনোই ওকে দিতে পারবে? পারবে না। তাহলে ওরা কি হয়ে যাবে, বারবার করে ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়বে। তো এইভাবে করে ওদেরকে নীল চাষে বাধ্য করা হতো। আশা করি বুঝতে পেরেছো। এর পরের পয়েন্ট আছে, দেখো, চাষিদের লোকসান। সেই সময় কি হতো, যে একটা চাষি, এটা তো বুঝতেই পারছো যে এই যে নীল চাষটা করানো হচ্ছে সেটা পুরোপুরি জোরপূর্বক হচ্ছে। ইংরেজরা জোরপূর্বক নীল চাষিদেরকে জোর করে নীল চাষে বাধ্য করছে। এখানে ভাবো, একটা চাষি যেটা ধান চাষ করলে তার মুনাফা হয় 7.5 টাকা, মানে 7 টাকা 50 পয়সা, সেখানে নীল চাষ করলে তার 5 টাকা 50 পয়সা লাভ হয়। তাহলে এবার বলো, কোনটা বেশিতে লাভ হচ্ছে? ধান চাষে। কিন্তু তাদের ইচ্ছা থাকলেও তাদের উপায় ছিল না
ধান চাষ করার। তাদের যতই ক্ষতি হোক তারা কিন্তু নীল চাষই করতো। কেন? কারণ তাদেরকে বাধ্য করা হতো এই নীল চাষের জন্য। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে নীলকরদের অত্যাচার। নীলকরদের অত্যাচার মানে কি হচ্ছে, নীলকর যারা নীলকর সাহেব ছিলেন তারা কি করতো, যেসব চাষিরা এই নীল চাষ করতে মানে রাজি হতো না তাদেরকে কি বলবো, তাদের উপর শারীরিক মানসিক তাদেরকে ধরে আনা হতো, দিয়ে তাদের উপর নির্যাতন করা হতো। তো এর ফলে কি হতো, নীলকররা কি করতো, তাদের উপর অত্যাচার করতে, অত্যাচারের জন্য চাষিরা কি বলতো, না ঠিক আছে আমরা নীল চাষ করবো আমাদের ক্ষতি হলেও। বুঝতে পেরেছো তাহলে নীলকরদের অত্যাচারটা। তারপরের পয়েন্ট আছে দেখো প্রশাসনের ভূমিকা। প্রশাসনের ভূমিকা মানে কি হচ্ছে, দেখো প্রশাসন সেই সময় কে ছিল, ব্রিটিশ ছিল, আর নীল চাষটা করতে বাধ্য কে করাচ্ছে, ব্রিটিশই করাচ্ছে। তাহলে এই প্রশাসন কি করছে, যে জোর করে পুলিশের মাধ্যমে বা কোনো আইন বলবৎ করে এই নীল চাষিদেরকে নীল চাষে বাধ্য করছে। তাহলে বুঝতে পারছো তাহলে প্রশাসন কিভাবে মানে অত্যাচারটা করছে। তারপরের পয়েন্ট আছে পঞ্চম আইন। পঞ্চম আইনটা কি মনে রাখবে, পঞ্চম আইনটা হচ্ছে যেখানে নীল চাষ করতে মানে নীল চাষিদের নীল চাষ করতে বাধ্য করার কথাই বলা হয়েছে, মানে তারা ওটাই করবে, ওদেরকে ওই আইনে বলা হয়েছিল তারা নীল চাষই করবে, এরকম ভাবে একটা লিখে একটা আইন বানানো হয়েছিল, যেটা হচ্ছে পঞ্চম আইন। তারপরের পয়েন্ট আছে দেখো বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। বিদ্রোহের প্রত্যক্ষ কারণটা কি দেখে নাও। এখানে আমি দুটো পার্টে লিখেছি দেখো। 1 নম্বরে আছে 1859 সালে বারাসতের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি বলেছিলেন যে কোনো রকম ভাবে নীল চাষিদের ওপর অত্যাচার করা যাবে না, নীল চাষিরা যেটা চাষ করতে চাইবে তাদেরকে যেন সেটাই চাষ করতে দেওয়া হয়। তারপরে 2 নম্বর আছে কি, এর সাথে সাথে আরো বলা হয়েছিল পুলিশ কর্মীরা যেন কোনো রকম ভাবেই জোরপূর্বক, আগে যেমন কি হতো প্রশাসনের মাধ্যমে মানে এই পুলিশদের কর্মকর্তার মাধ্যমে নীল চাষিকে জোর করে নিয়ে এসে তাদেরকে দিয়ে নীল চাষ করতে বাধ্য করা হতো। এখানে বলা হলো কি পুলিশ কর্মীদের জোর করে, পুলিশ কর্মীরা কখনোই নীল চাষিদেরকে জোর করে এনে তাদেরকে দিয়ে জোর খাটাবে না, মানে কি হচ্ছে প্রশাসনিক কোনো ভূমিকায় এখানে খাটবে না। বুঝতে পেরেছো আশা করি। তারপরের পয়েন্ট একবার চলে আসবো মূল্যায়ন। মূল্যায়নে কি লিখবো, মূল্যায়নে লিখবে তোমরা যে নীল বিদ্রোহের কথাটা আমরা আরো ভালো করে জানতে পারি যে বিভিন্ন শিক্ষিত সম্প্রদায়ের কাছ থেকেও। দেখো এখানে তোমরা উল্লেখ করতে পারো হিন্দু প্যাট্রিয়টের কথা, তারপরে তোমরা এখানে উল্লেখ করতে পারো হিন্দু প্যাট্রিয়ট, তারপরে তোমরা এখানে উল্লেখ করতে পারো সোম প্রকাশ পত্রিকার কথা, তারপরে তোমরা এখানে উল্লেখ করতে পারো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের কথা, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক। তাই এইগুলোর মাধ্যমে আমরা সেই সময়ে শিক্ষিত সমাজও যে নীল বিদ্রোহকে সমর্থন করেছিল, তারা নীল চাষিদের পক্ষে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু আমরা জানতে পারছি এই পত্র পত্রিকা ও নাটকগুলোর মাধ্যমে। তো এখান থেকে বুঝতে পারছো যে নীল বিদ্রোহ ছিল তাহলে কতটা ভাবে ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা নীল বিদ্রোহের ফলাফল, যেটা দেখে নাও এই সাইডে লেখা আছে নীল বিদ্রোহের ফলাফলে কি আছে। এখানে পয়েন্টগুলো একই আছে দেখো, এখানে নীল বিদ্রোহ, এখানে যেটা বললাম সেম জিনিস এখানে তোমরা লিখবে। নেতৃত্ব, যেটা এখানে আমি বললাম যে কারা কারা নেতৃত্ব দিয়েছিল ওদেরই কথাটা এখানে লিখবে। তারপরে চলে আসছে বিদ্রোহের ফলাফল। বিদ্রোহের ফলাফলে কি লেখা আছে দেখে নাও, কৃষকদের জয়। কৃষকদের জয় বলতে এখানে বোঝানো হয়েছে যে নীল বিদ্রোহটা হলো তাতে কিন্তু ব্রিটিশ প্রজাদেরও, ব্রিটিশ সরকারেরও কিন্তু ভিত নড়ে গেছিল, ঠিক আছে, যার ফলে তারা কিন্তু কৃষকদের দাবি দাওয়াগুলোকেও গুরুত্ব দিতে শুরু করে। তারা কিন্তু নীল চাষকে আর জোরপূর্বক করাতেও আর সাহস পায় না। তাহলে এটা এখানে লিখতে পারবে কৃষকদের জয়। পরের পয়েন্ট আছে দেখো প্রথম ধর্মঘট। এখানে কি লিখবে যে এই প্রথম ধর্মঘট নীল বিদ্রোহকে বলেছিলেন এল নটরাজন, ঠিক আছে, এল নটরাজন। তিনি বলেছিলেন কি এই যে নীল বিদ্রোহটা হয়েছিল সেটা হয়েছিল কি ভারতের ইতিহাসে বাংলায় ঘটে চলা বা ভারতে ঘটে চলা এক প্রথম ধর্মঘট। তিনি 1860 সালে নীল চাষীদের ধর্মঘট নামক প্রবন্ধতে
এর ব্যাপারে নীলকর সাহেবদের নীল চাষিদের উপর অত্যাচারের প্রসঙ্গ সমস্ত কিছু তুলে ধরেছিলেন। তারপরের পয়েন্ট আছে দেখো সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি হচ্ছে, এই নীল চাষের মাধ্যমে কৃষক সমাজের মধ্যে হিন্দু মুসলিম ভেদাভেদ ঘুচে গিয়ে তারা একত্রিত হয়েছিল নীলকর সাহেবদের বিরুদ্ধে। তো এখান থেকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আমরা দেখতে পেয়েছিলাম। পরের পয়েন্ট আছে গণ আন্দোলন। গণ আন্দোলন কি লিখবে যে নীল চাষ ছিল একটা সেই সময়ে আপামর ভারতীয়দের আন্দোলন, যেখানে কৃষকদের পাশাপাশি সেখানে অনেক শিক্ষিত সমাজও জড়িয়ে পড়েছিল, তারা সমর্থন করেছিল, তাই এটা গণ আন্দোলন হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ। তারপরে দেখো শেষ পয়েন্ট চলে আসছি মন্তব্য। এই মন্তব্য বা এখানে আমি যে মূল্যায়নটা লিখেছি সেটা একই লিখবে যে এই নীল বিদ্রোহকে সমর্থন করেছিল সেই সময়ের শিক্ষিত সম্প্রদায়, যার ব্যাপারে আরো আমরা তথ্য পাবো আমাদের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, সোমপ্রকাশ পত্রিকা ও দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটা থাকলে ভালো করে লিখতে পারবে, কারণ যদি থাকে আলাদাভাবে লিখবে, ফলাফল আলাদাভাবে লিখবে, আর নীল বিদ্রোহের ব্যাপারে লেখো এই প্রশ্ন যদি থাকে তাহলে এরকম ভাবে সুন্দরভাবে নামাতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। ধন্যবাদ।